তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের কাছ থেকে। তার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ভৌতিক ঘটনা। তো সেই ভাইয়ের থেকে যেইভাবে সেই ঘটনাটি শুনেছি ঠিক সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি বেশি দিন আগের নয়, 2018-র ঘটনা। সে ভাইটি একটি হাসপাতালে লাশবাহী গাড়ির কাজ করত। সে ড্রাইভার ছিল, গাড়ি চালাতো, তবে সাধারণ কোনো লাশের গাড়ি চালাতো না। তার কাজটাই ছিল বিভিন্ন সুইসাইড করা বা খুন করা লাশগুলো তার নিয়ে আসতে হতো। তো একদিন সে খুব আরাম করেই বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়েছিল। এমন সময় তার কাছে থানা থেকে ফোন আসে। থানার অফিসার তাকে ফোন করে বলল যে, রুবেল, তুমি কোথায় আছো? রুবেল ভাই বলল যে, আমি বাড়িতে আছি স্যার। কেন? বলল, একটা সুইসাইড করেছে একটা লাশ, সেটা তোমার গিয়ে আনতে হবে। সে ঠিকানা চাইলো এবং অফিসার তাকে ঠিকানা দিয়ে দিল। সে বলল, স্যার এখন না গিয়ে সকালে যাই? স্যার বলল যে, ঠিক আছে, তুমি সকালে যাও, সমস্যা নেই। সে রাতটা খুব শান্তিতে ঘুমালো। সকাল হতে সে তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে সে রওনা দিল সে লাশ উদ্ধারের জন্য। সে যেতে যেতে এমন একটা রাস্তায় গিয়ে পৌঁছালো যে রাস্তায় তার গাড়িটা আর যাবে না। ছোট একটা অটো নিয়ে তাকে ওই রাস্তাটা পেরোতে হবে, কারণ এই রাস্তাটা খুব ভাঙাচোরা ছিল এবং খুব কাদাযুক্ত ছিল। তাই সে আর তার গাড়িটা না নিয়ে সে ভাবলো যে, আমার গাড়িটা না নিয়ে আমি অটো দিয়ে চলে যাই। যা বলা তাই করা। সে একটা অটো নিয়ে সে লাশটার উদ্দেশ্যে রওনা দিল। সে ওইখানে পৌঁছে দেখলো যে সে লাশটা সুইসাইড করেছে আজকে প্রায় 4 দিন হয়ে গেছে। একটা নালার পাশে সেই লাশটাকে পাওয়া গেছে। গিয়ে দেখে সেখানে অনেক পুলিশ, গ্রামবাসী ভরপুর ছিল, তবে সে লাশ থেকে অনেকটা দূরে সবাই অবস্থান করছিল, কারণ সেই লাশের কাছে কেউই যেতে পারছিল না। কিভাবেই বা যাবে? 4 দিন একটা লাশ নর্দমায় পড়েছিল। সেই লাশটা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। কি করবে? তার কাজই তো এটা। সে তো আর সেই দুর্গন্ধ সেটা ভাবলে হবে না, তার কাজ তা করতেই হবে। সে এর আগেও অনেক এরকম দুর্গন্ধযুক্ত লাশ তার কাঁধে বয়ে নিয়ে সে ওইখান থেকে চলে এসেছে। তাই সে ওই দিন সাহস করে তার সহকারী এক হেল্পারকে নিয়ে সে ওই লাশটাকে কোনোভাবে তার গাড়িতে তোলে। সে অটোতে তোলার পর অটোর ড্রাইভারটা বলছে যে, ভাই, আমি এই লাশ নিতে পারবো না, কারণ এই লাশটা থেকে এতটাই দুর্গন্ধ আসছিল যে এই লাশটাকে আমার গাড়িতে বহন করা সম্ভব না, আপনি অন্য কোনো গাড়ি দেখেন। তখন সেই অটোওয়ালা ওই লাশটাকে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে অটোটা নিয়ে চলে যায়। তখন রুবেল ভাই খুব চিন্তায় পড়ে যায় যে এখন এই লাশটাকে এত দূর পর্যন্ত কিভাবে নেব, গাড়িটাও তো পথের মাঝে রেখে এসেছি। গাড়িটা আনলে হয়তো বা এতটা কষ্ট করতে হতো না। সেটা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিল না। অনেক অটোকে, অনেক রিক্সাকে বলছিল যে, ভাই আমাকে রাস্তার মাথায় দিয়ে আসেন, আমার গাড়িটা ওইখানে আছে, তবে কেউই রাজি হচ্ছিল না। সে বুঝে উঠতে না পেরে
তখন ওই পুলিশ অফিসারকে কল করে, বলে স্যার কোনো অটোই তো নিতে চাচ্ছে না, আর আমার গাড়িটাও এ পর্যন্ত আনাটা সম্ভব না, এখন আমি কি করব। তখন সেই পুলিশ অফিসার বলল যে তুমি অটো বা রিক্সাকে বলো যে তুমি তাকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিবে, দেখবে যে কেউ না তোমার এই লাশটা নিয়ে আসবে। তো সেই ফোনটা কাটার পর অনেকগুলো অটোকে সে প্রস্তাব দেয়। শেষমেশ এক অটো রাজি হয় তার এই লাশটা রাস্তার মাথায় দিয়ে আসার জন্য। তারা দুজন লাশটাকে গাড়িতে উঠিয়ে ড্রাইভারের সাথে সামনের সিটে বসে, লাশটাকে কোনো রকম একটা কাপড় দিয়ে বেঁধে পিছনের সিটের সাথে বাজিয়ে রাখে। সেই দুর্গম রাস্তা, কাদাযুক্ত রাস্তা বের হয়ে তার গাড়িতে সে লাশটা উঠিয়ে তারা খুব আপন মনেই গাড়ি চালাচ্ছিল। তবে লাশটার এতটাই তীব্র গন্ধ ছিল যে সে হেল্পারটা রীতিমতো বমি করতে লাগলো। তখন রুবেল ভাই বলল যে এই গন্ধটাতেই তুমি বমি করছো, আর আমি আমার এই 20 বছরে আমি কত লাশ নিয়েছি তা আমার অগোনা, আমি গনে শেষ করতে পারবো না। কথা বলতে বলতে তারা মর্গে চলে যায়। মর্গে গিয়ে লাশটাকে নামাতে নামাতে প্রায় রাতের 1টার মতো বেজে যায়। তখন হেল্পারটা বলল যে ভাই অনেক রাত হয়ে গেছে, বাসায় কি করে যাব, বাসায় তো যাওয়ার মতো অবস্থা নেই। তো আমরা এক কাজ করি, পাশে একটা রুম আছে যেখানে এই মর্গের দারোয়ান ঘুমিয়ে থাকে, তো তার তো এখন ডিউটি, তার রুমেই আমরা আজকে রাতটা থাকি। তো রুবেল ভাই বলল যে ঠিক আছে। রুবেল ভাই গিয়ে দারোয়ানের থেকে অনুমতি নিয়ে তার রুমের চাবি নিয়ে সেখানে তারা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। শোবার কিছুক্ষণ পর রুবেল ভাইয়ের দরজার সামনে এসে কে যেন ডাকতে লাগলো, রুবেল ভাই, রুবেল ভাই। তখন রুবেল ভাই তো পুরো অবাক হয়ে গেল যে এত রাতে এখানে কে আমাকে ডাকছে। তখন বলল কে কে ওখানে আমাকে ডাকছো এত রাতে? তখন সে বাহিরে থাকা ব্যক্তিটা বলল যে ভাই আমি, আমাকে চিনতে পারছেন না? তখন রুবেল ভাই একটু রাগের স্বরে বলল যে কে তুমি, পরিচয় দাও, পরিচয় না দিলে আমি কিভাবে চিনব তোমাকে? তখন সেই বাহিরে থাকা লোকটি বলল যে ভাই সারাদিন যাকে নিয়ে ঘুরলেন এখন তাকেই কি চিনতে পারছেন না? রুবেল ভাই রীতিমতো অবাক হয়ে গেলেন। সে বললেন আমি সারাদিন কার সাথে ঘুরেছি, আর কে বা তুমি, পরিচয় দাও ঠিক মতো। বাইরে থাকা লোকটি বলল যে ভাই আপনি যে লাশটাকে নিয়ে সারাদিন ঘুরলেন আমি সেই লাশ। এটা শোনার সাথে সাথেই তার সাথে হেল্পারটাও খুব ভয় পেয়ে যায় এবং সে বলে ওঠে ভাই কে এটা, এত রাতে কি আবল তাবল বলছে? রুবেল ভাই কিছুটা রেগে বলল যে ভাই এত রাতে মজা করার সময় না, আমাকে একটু ঘুমাতে দিন, আর আপনি কে, আপনার পরিচয়টা ঠিক মতো দিন। সে বাহিরে থাকা অদ্ভুত ব্যক্তিটা হাসতে হাসতে বললেন যে আপনি বাহিরে এসে দেখেন আমি কে, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি আপনার সাথে মজা করছি না সত্য কথা বলছি। এই কথা বলার সাথে সাথেই রুবেল ভাই রেগে মেগে গিয়ে দরজাটা খুলতেই আর কাউকে দেখতে পেল না। সে চারদিকে এদিক ওদিক তাকানোর পরেও কাউকে দেখতে পারছিল না। সে যখনই ভিতরে ঢুকতে যাবে এমন সময় তার মনে হলো যে বাহিরে কি যেন একটা সে দেখতে পারলো। সে আবারও ঘুরে তাকাতেই
দেখলো যে তার ঘরের থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে কে যেন বসে আছে। সে বিষয়টা দেখার জন্য একটু সামনে এগোতে লাগলো, সামনে যেতে লাগলো, এবং বলে রাখা ভালো সে এই জিনিসটা কোনো চাঁদের আলোতে বা কোনো আবছা ছায়াতে দেখছিল না। সেই মর্গের আশেপাশে অনেক লাইট ছিল, সে লাইটের আলোতেই দেখতে পাচ্ছিল সে। তখন রুবেল ভাই সেই বসে থাকা ব্যক্তিটার সামনে যেতে লাগলো। যখন সে কিছুটা কাছে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পাচ্ছিল যে সত্যিই তো সে সারাদিন যে লাশটাকে বয়ে এই মর্গে নিয়ে আসলো, সে লাশটাই তো এই গাছের নিচে বসে আছে। সে রীতিমতো ভয় পাচ্ছিল। সে কিন্তু এক সাহসী ব্যক্তি ছিল। সে ভয় বলতে কোনো কিছুই পরোয়া করতো না, কিন্তু সেদিন কেন যেন তাকে এক অজানা ভয় আঁকড়ে ধরেছিল। সে ভয় ভয় কণ্ঠে বলল, কে তুমি ওইখানে বসে আছো? আর এত রাতে কেনই বা আমাকে ডাকছিলে? এই কথা বলতেই সে বসে থাকা ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে যখন তার সামনে সে লাশটি এগোতে লাগলো, সে পুরো স্পষ্ট দেখতে পারছিল যে সে লাশের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ছিল। লাশটা খুব ফুলে ছিল, পানিতে অনেক দিন থাকা যাবৎ সে লাশটা ফুলে গিয়েছিল, পচে গিয়েছিল তার শরীর। রুবেল ভাই রীতিমতো শক হয়ে গিয়েছিল। তার পুরো শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। তার পুরো শরীরটা এমন ভাবে অবশ হয়ে পড়েছিল যে সে দৌড় দিয়ে পালাবে সেটাও পারছিল না। এমন সময় যখন সে লাশটি তার কাছাকাছি এসে বলল যে, ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে। এটা বলতেই রুবেল ভাই তার সেন্স ধরে রাখতে পারল না। রুবেল ভাই তখনই সেন্সলেস হয়ে পড়ে। তখন তাকে খুঁজতে বের হয় তার ওই হেল্পারটা ভাবতে লাগলো যে রুবেল ভাই তো অনেকক্ষণ হয়ে গেল বাহিরে গেল, সে এখনো আসছে না কেন। এটা বলে সে যখন বাহিরে বের হলো তখন দেখতে পেল যে রুবেল ভাই অচেতন অবস্থায় বাহিরে পড়ে আছে। তখন সে চিৎকার চেঁচামেচি করে সে দারোয়ানকে এবং আশপাশের কিছু লোককে ডেকে এনে রুবেল ভাইকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর রুবেল ভাইয়ের যখন জ্ঞান ফিরে, সে তাদেরকে পুরো ঘটনাটি বলে এবং সে এটাও বলছিল যে সে লাশটা অদ্ভুতভাবে তাকে যেন কি বলতে চাচ্ছিল, তবে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে। এরপরে অনেক দিন যাবৎ সে হাসপাতালে ভর্তি ছিল, তবে এটা তার সাথে নর্মাল বিষয় ছিল, কারণ সে এর আগেও অনেক ঘটনার সম্মুখীন হয়েছিল, তবে কখনো ভয় পায়নি। তবে সে আজকে কেন জানি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল এই লাশটাকে দেখে। এতটাই বিচ্ছিরি তার চেহারা ছিল যে সেটা দেখে সে ভয় পেয়ে গেছিল। তার শরীর খসে খসে চামড়াগুলো পড়তেছিল। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা এই পর্যন্তই। রুবেল ভাইয়ের আরও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলি অবশ্যই তার থেকে কালেক্ট করা হলে আপনাদের কাছে শেয়ার করব। আমি পরবর্তী যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমার প্রতিবেশী এক ভাইয়ের চাচার সাথে ঘটে গেছে। সেই ঘটনা সে ভাইয়ের থেকে ঠিক যেইভাবে আমি
ঘটনাটি শুনতে পেরেছি, ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। ঘটনাটি ঘটে তার চাচা আব্দুল কাশেমের সাথে। আব্দুল কাশেম পেশাগত কাঠ বিক্রেতা ছিল। গাছ কেটে লাকড়ি করে সেটা বিক্রি করত এবং সে পাশাপাশি গোটা একটা গাছ বিক্রি করত। তার মুনাফা যেটাতে বেশি হতো সে সেটাই করত। কখনো বা কাঠ চিরে লাকড়ি করে সে বিক্রি করতো, আর কখনো সে ভালো দরদাম পেলে পুরো গাছটাই বিক্রি করে দিত। তো এমন একদিন তার এক দূরসম্পর্কের খালতো ভাই, যার নাম রহমান ছিল, সে বিভিন্ন রেনায় এবং দেনাতে ভরে গিয়েছিল। চারদিকে মানুষের কাছ থেকে ঋণ নিতে নিতে সে এখন কারো ঋণ দিতে পারছিল না। তবে তার মনে হয়, ওই রহিম চাচার মনে হয় যে সেই রেনা কি করে দিবে। হঠাৎ তার মনে পড়ল তার একটি গাছের কথা। সে গাছটি ছিল পোয়ারা জঙ্গল নামের এক জঙ্গলের মধ্যে। গাছটি ছিল চালতা গাছ। সেই গাছটি প্রায় অনেক বছরের পুরনো ছিল, প্রায় আনুমানিক 70 থেকে 75 বছরের পুরনো গাছ ছিল সেটা। আর পোয়ারা গ্রামটা ছিল কাশেম চাচার বাড়ির পূর্ব দিকের গ্রামে। সেই গ্রামটা ছিল পোয়ারা গ্রাম। সেই গ্রামের নামকরণেই সেই জঙ্গলের নাম হয়েছিল পোয়ারা জঙ্গল। সে পোয়ারা জঙ্গলের আরেকটি নাম ছিল, সেটা ছিল দোষী জঙ্গল। অনেকেই সেটাকে দোষী জঙ্গল বলে ডাকত। তো রহিম চাচা যে গাছের কথা চিন্তা করছিল, সে ভাবছিল যে এই গাছটা তো অনেক পুরনো আর অনেক বড়, সেই গাছটা বিক্রি করলে হয়তোবা অনেকগুলো টাকা পাওয়া যাবে। সেই গাছটা বিক্রি করলে তার রেনাও সে দিতে পারবে। তো কার কাছে বিক্রি করবে সে রহিম চাচা তখন বুঝতে পারছিল না। হঠাৎ তার মনে হলো যে তার দুঃসম্পর্কের কাশেম ভাই তো গাছ বিক্রি করে, গাছ কিনে থাকে, তার কাছে গেলে হয়তো বা সেই গাছটি বিক্রি করতে পারবে। এটা ভেবে তখন সেই রহিম চাচা কাশেম চাচার কাছে যায়। কাশেম চাচার কাছে তাদের বাড়িতে গিয়ে ডাকতে থাকে, কাশেম ভাই, কাশেম ভাই, আপনি কি বাড়িতে আছেন? তখন কাশেম চাচা ঘর থেকে বের হয়ে দেখে রহিম চাচা বাহিরে দাঁড়িয়ে আছে। তখন সে বলল যে, আরে রহিম ভাই, কেমন আছেন? হঠাৎ আমার বাড়িতে? তখন রহিম চাচা বলল যে, ভাই, আমি অনেক ধার দেনায় ভরে আছে আমি ধার দেনা কি করে দেব বুঝতে পারছি না, তাই তোমার কাছে এসেছি একটা উপায়ের জন্য। তখন কাশেম চাচা বলল, জি ভাই বলুন, সমস্যা নেই, কি হয়েছে? তখন ওই রহিম চাচা বলল যে, ভাই, আমার একটি গাছ আছে, সেটা আমি বিক্রি করতে চাই। তখন কাশেম চাচা বলল, সেটা তো ভালো কথা, তো গাছটা কোথায়? সে বলল যে, আমার বাড়ির পাশেই যে জঙ্গলটা আছে, সেই পোয়ারা জঙ্গলের মধ্যে একটা জলাশয় আছে, সেই জলাশয়ের সাথে যে চালতা গাছ সেটা আমার। আসলে ওই জলাশয়ের চারদিকের অনেকটা জায়গা জুড়ে রহিম চাচার জায়গা। তো জঙ্গল ছিল বিধায় সে ওই জায়গাটা বিক্রি করতে পারছিল না কারো কাছে, কারণ ওই জঙ্গলের আশপাশ দিয়ে কোনো মানুষ রাত বা সন্ধ্যা তো দূরের কথা, ভর দুপুর বা সকালবেলা যেতেও কয়েকবার ভাবত। জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই জঙ্গলে একবার কোনো মানুষ হারিয়ে গেলে তাকে কখনোই পাওয়া যেত না। হয়তোবা তার লাশ পাওয়া যেত বা তাকে কখনো খুঁজেই পাওয়া যেত না। যখন কাশেম চাচা
ওই পোয়ারা জঙ্গলের কথা শুনলো তখন সে একটু আঁতকে উঠলো আর বলল, জঙ্গলের মধ্যে গাছটা তুমি বিক্রি করে দিবে? ওটা কে কিনবে? তখন রহিম চাচা বলল যে, ভাই তুমি তো গাছ কিনা বেচা করো, তো দেখো না আমার গাছটা কোনোভাবে বিক্রি করে দিতে পারো কিনা, বা তুমি কিনতে পারো কিনা, তুমি একদিন গিয়ে দেখে এসো। তখন কাশেম চাচা বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি একদিন সময় করে গিয়ে দেখে আসব, সমস্যা নেই, তুমি এখন বাড়িতে যাও, চিন্তা করো না। তো রহিম চাচাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে কাশেম চাচা বলল যে, অন্য দিন কেন যাব, আজকেই গিয়ে দেখে আসি। আসলে তার এই চিন্তাধারাটাই ছিল জীবনের সবচেয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত ছিল। সে ঘরে গিয়ে তার স্ত্রীকে বলল যে, আজকে একটা গাছ দেখতে যাব, দেখি গাছটা পছন্দ হলে কিনে নেব। তখন তার স্ত্রী বলল যে, গাছটা কোথায় বা কার গাছ? তখন বলল যে, আমার খালাতো ভাই রহিম আছে না, ওর গাছ। তখন বলল, সেই গাছটা কোথায়? বলল যে, পোয়ারা জঙ্গলে। এটা শোনার সাথে সাথে তার স্ত্রী ভয়ে বলে উঠল যে, না না না, তোমার ওই জঙ্গলে যাওয়া লাগবে না, আর ওই গাছও তোমার কিনা লাগবে না। কেন, তুমি জানো না যে ওই জঙ্গলে গেলে আর ওই জলাশয়ের কাছে গেলে কেউ কোনো দিন ফিরে আসেনি? তোমার দোহাই লাগে, তোমার ওই জঙ্গলে গিয়ে ওই গাছ দেখতেও হবে না, কিনতেও হবে না। তখন কাশেম চাচা বলল, আরে তুমি ভয় পাচ্ছ কেন, আমি কি কিনতে যাচ্ছি নাকি? দেখে আসি গাছটা, যদি দেখি ভালো তাহলে অন্য কারো কাছে বিক্রি করে দেব, আমি নাই কিনলাম। তখন তার স্ত্রী বারবার তাকে বারণ করছিল, গাছটি কিনতে বারণ করছিল তাকে, আর ওই জঙ্গলে যেতেও বারণ করছিল। তবে কাশেম চাচা সাহসী বলে কথা, সে দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিল। যেমন তার শরীরের আকার ছিল, বিশাল শরীরের দেহের অধিকারী ছিল কাশেম চাচা। তখন সে তার স্ত্রীকে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, এখন একটু বাজারের দিকে যাই। সেটা বলে ঘর থেকে বের হয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলে যেতে যেতে তার অনেকটা সময় লেগে যায়, প্রায় বিকেল হয়ে যায়। আর বলে রাখা ভালো, তখন ছিল শীতের দিন, আশেপাশে মোটামুটি ভালো কুয়াশা ছিল। সেদিন কোনো সূর্য ওঠেনি, সেদিন রোদও ছিল না। তো সে ওই গাছের উদ্দেশ্যে সে ওই জঙ্গলের ভিতরে যায়। যেতে 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 জলাশয়ের কাছে গিয়ে সে আশেপাশে ওই চালতা গাছটি খুঁজতে থাকে। এমন সময় সে চালতা গাছটি তার চোখে পড়লে সে দেখতে পায় যে বিশাল আকৃতির এক গাছ। গাছটি সত্যি অনেক পুরনো, অনেক বড় এবং অনেক মোটা। সেটা যদি সে কিনে তাহলে ভালো একটি মুনাফা হবে, সে ভালো একটি লাভ করতে পারবে। তো সেই গাছটি দেখে, গাছটি ধরে সে সেই দিনের মতো ওইখান থেকে চলে আসে। জঙ্গল থেকে এসে রহিম চাচার বাড়িতে যায়। গিয়ে রহিম চাচাকে বলে যে, তোমার গাছটি আমি দেখে আসলাম, তোমার গাছটি অনেক পুরনো এবং মোটামুটি ভালো। তখন বলল যে, ভাই তুমি কি কোনো গ্রাহক পেয়েছো আমার গাছটি বিক্রি করার জন্য? তখন কাশেম চাচা বলল যে, অন্য কারো কাছে কেন বিক্রি করবা, আমিই কিনবো, বলো কত বেচবা। তো তখন তারা দরদাম কষাকষি করে এক পর্যায়ে কাশেম চাচা তার থেকে ভালো টাকা তাকে দিয়ে ওই গাছটা কিনে নেয় তার থেকে। গাছটা কেনার পর সে তাকে টাকা দিয়ে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলছে যে, জানো আজকে ওই গাছটা আমি কিনে ফেলেছি। তখন তার স্ত্রী বলল, কোন গাছটা? তুমি যেই পোয়ারা জঙ্গলের কথা বলেছিলে, ওই দোষী জঙ্গলের ওই গাছটা তুমি কিনে ফেলেছো? তোমাকে না বারবার আমি বারণ করেছি যে ওই গাছটা তুমি কিনো না, বা ওই জঙ্গলে তোমার যাওয়ার প্রয়োজন নেই, তুমি কেন আমার কথা শুনছো না? দেখো ওই জঙ্গলটা ভালো না, তুমি ওই জঙ্গলে যেও না। তখন তাকে আশ্বাস দিয়ে বলল,
আরে তুমি পাগল নাকি? আমি কি একা যাব ওই জঙ্গলে? আমার লেবাররা আছে, তারা যাবে, আর আমি তো তাদের সাথেই থাকবো, সমস্যা কি? আমরা তো আর 1-2 জন যাব না, প্রায় 8-9 জন যাবো ওইখানে, তুমি টেনশন করো না তো। তাকে বলে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে এক স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। তার স্ত্রী তার সাথে সাথে ঘুম ভেঙে যায় এবং সেও লাফ দিয়ে উঠে কাশেম চাচাকে বলে, কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? তখন কাশেম চাচা বলল যে না, এক স্বপ্ন দেখলাম আমি, এর জন্য কেমন যেন ভয় পেয়ে গেলাম আমি। তখন বলল, কি স্বপ্ন দেখেছ? তখন সে মনে মনেই স্বপ্নটা ব্যাখ্যাটা তাকে করে না, যদি সে ভয় পেয়ে যায়। আসলে কাশেম চাচা সেদিন স্বপ্নে দেখেছিল যে তাকে ওই জঙ্গল থেকে কালো কুৎসিত একটা বৃদ্ধ লোক তাকে বলতেছিল যে তুই এ সর্বনাশটা করিস নে, আমাদের বাসস্থান তুই ভেঙে ফেলিস নে, আমাদের থাকতে দে, না হয় তোর বড় ক্ষতি হয়ে যাবে। সে এই জিনিসটা শুনে এবং সেই ভয়ঙ্কর লোকটাকে দেখে ভীষণ ভয় পেয়ে স্বপ্নের মধ্যেই চিৎকার করে ওঠে। সে তার স্ত্রীকে আশ্বাস দিয়ে বলে, আরে না, এমনিতেই কত ধরনেরই তো স্বপ্ন দেখি, ঘুমিয়ে পড়ো। তখন সে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তার লেবারদের নিয়ে শীতের সকাল কুয়াশার মধ্যেই সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার লেবাররা অনেকেই নিষেধ করছিল যে ভাই ওই জঙ্গলের গাছটা না কাটি, ওইখানে না যাই ভাই, আপনি টাকাটা ফেরত নিয়ে নেন। কাশেম চাচা বলল, তোরা বেশি কথা বলিস কেন, তোদেরকে যে জন্য নিয়ে আসছি সেটা কর, চল গিয়ে গাছটা কাটি এবং সেটাকে নিয়ে আসি, না হলে তোদেরকে কারো হাজিরা আমি আজকে দেব না। তো সে যখন এই ধমকিগুলো তাদেরকে দিচ্ছিল, সে লেবারগুলো কি করবে, অসহায় মানুষ, গরিব, তারা কাজ করে খেতেই হবে। তারা টাকার জন্যে সে জঙ্গলে যেতে রাজি হলো এবং সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্যে যেতে লাগলো। যখন তারা জঙ্গলের মধ্য স্থানে গেল, তখনই এক হেল্পার বলে উঠল যে ভাই আমি ভয়ঙ্কর কিছু দেখেছি, ভাই আমার খুব ভয় করছে, চলুন না আমরা আর ওই গাছের দিকে না যাই, আমরা ফেরত চলে যাই। তখন কাশেম চাচা বলল যে তুই তো খুব ফাইজলামো করছিস, তুই নিজে নিজে এই ভয়ের কথাটা বলে সবাইকে ভয় দেখাচ্ছিস কেন? কাজে ফাঁকি দেওয়ার ধান্দা না? চল গিয়ে এখন গাছটা কাটবো, বেশি কথা বলবি না, না হলে কিন্তু একটা টাকাও দিব না আজকে। তখন সবাই আর ওই কথায় কান্না দিয়ে ওই গাছের দিকে যায়। গিয়ে গাছটার দিকে সবাই বলতে লাগলো যে গাছটা তো অনেক বড়, এটা কাটতে প্রায় 5-6 দিন লেগে যাবে। তখন কাশেম চাচা বলল যে লাগবে, শুরু কর। এটা বলতেই সবাই তাদের কাঁধ থেকে ব্যাগ নামিয়ে তাদের দা, কোরাল এবং রশি বের করে সেই গাছটা কাটতে লাগলো। যখনই একটা কোরালের কোপ ওই গাছে দিল, তখনই এক অদ্ভুত শব্দ তাদের সবার কানে ভেসে আসলো। শব্দটা এমন ছিল যে তোরা কাটিস নি এই গাছটা, আমাদের বাসস্থানটা তোরা ভেঙে ফেলিস নি। যখন এই শব্দটা সবার কানে আসলো, তখন সবাই ভয় পেয়ে যায় রীতিমতো। তখন কাশেম চাচা বলল, হয়তোবা আশেপাশে কেউ গাছ কাটছে, এর জন্য গাছের মালিক এসে তাদেরকে না করছে হয়তোবা, তোরা ওইসবে কান দিস না, তোরা কাজে মন দে। তো ওই দিন তারা পুরো বিকাল পর্যন্ত ওই গাছটার একটা অংশ কাটতে পারেনি। তারা ওই দিন সন্ধ্যা হওয়ার আগেই ওই জঙ্গল থেকে বের হওয়ার জন্য তারা সবাই রওনা দেয়। তাদের যন্ত্রপাতি গুছিয়ে ব্যাগ সবার কাঁধে নিয়ে সবাই হাঁটতে লাগলো। যখন জঙ্গল থেকে বের হবে এমন মুহূর্তে এক বৃদ্ধ লোক তাদের দিকে আসতে লাগলো। সবাই এই জিনিসটা দেখে দাঁড়িয়ে পড়ে।
এবং সে বৃদ্ধ লোকটি কাশেম চাচার সামনে এসে দাঁড়ায় এবং বলে, তোমরা এই জঙ্গলের মধ্যে কি করছিলে? তখন কাশেম চাচা বলল যে, চাচা, আমি গাছ কেনা বেচা করি, তো জঙ্গলের মধ্যে আমার একটা গাছ পছন্দ হয়েছে, সেটা আমি কিনেছি, সেটা কাটতে গিয়েছিলাম। তখন সেই বৃদ্ধ বলল, তুই এটা কি করতে গিয়েছিলি? আচ্ছা বলতো সেটা কোন গাছ? তখন কাশেম চাচা বলল যে, চাচা, ওইটা চালতা গাছ। আর আপনি এত কথা জিজ্ঞাসা করছেন কেন? আমাদের পথ ছেড়ে দেন, আমরা বাড়িতে যাব। তখন সেই বৃদ্ধ লোকটি বলল যে, তুই খুব ভয়ঙ্কর একটি কাজ করছিস, তোকে বারণ করছি, কালকে থেকে আর আসিস নে। এই গাছটি তোর আর কাটা লাগবে না, না হয় তোর বড় ক্ষতি হয়ে যাবে। তখন কাশেম চাচা বলল যে, আপনার চরকায় তেল দেন, আমি কি করছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি জানতো বাবা, আমাদের রাস্তা ছাড়ুন। তখন সেই লোকটি কাশেম চাচার দিকে খুব ভয়ঙ্করভাবে তাকায়, তার চোখ পুরো লাল হয়ে গিয়েছিল। সে যেতে যেতে একটি ঝোপের আড়ালে গিয়ে সে লোকটি উধাও হয়ে যায়। আর এই দৃশ্য দেখে কাশেম চাচার আর বুঝতে বাকি রইল না যে এটা কি ছিল। সে বৃদ্ধরূপী একটা পিশাচ ছিল, সেটা কাশেম চাচা খুব ভালো করেই বুঝতে পেরেছিল, তবে তার লেভারদের এই বিষয়টা বুঝতে দেয়নি। সেই কথাটা ঘোরানোর জন্য বলল, চল বাড়িতে যাই। এসব বৃদ্ধ লোকের কথা শুনে নিজেদের মাথা নষ্ট করার কিছু নেই, এটাতে টাকা লাগিয়েছি, গেলে আমার টাকা যাবে, তার তো কোনো সমস্যা হবে না, ক্ষতি হলে আমার হবে, চল সবাই বাড়িতে চলে যাই। সেদিনের মতো সবাই যার যার বাড়ি চলে যায়। তবে কাশেম চাচা বাড়িতে গিয়ে সে আর কোনো শান্তি পাচ্ছিল না তার মনের মধ্যে। কেমন যেন একটা ভয় তাকে আঁকড়ে ধরছিল। তখন তার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, এক অজানা ভয়। সে ভয়ের কি কারণ কাশেম চাচা বুঝতে পারছিল না। এমন সময় তার স্ত্রী এসে তার এই উদাসীনতা দেখে তার স্ত্রী বলল যে, কি হয়েছে তোমার, তুমি এইভাবে বসে আছো কেন, কি চিন্তা করছো? তখন কাশেম চাচা বলল, না কোনো কিছুই না। তখন তারা খাওয়া দাওয়া শেষ করে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। সে আগের দিনের মতো আজকেও কাশেম চাচা লাফ দিয়ে ওঠে, চিৎকার করে ওঠে ঘুম থেকে, এবং তার স্ত্রীও তার সাথে উঠে বলল যে, কি হয়েছে, তুমি আজকেও কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? তখন কাশেম চাচা বলল, আসলে আমি আজকে যে স্বপ্নটা দেখেছি, গতকালকে আমি একই স্বপ্ন দেখেছি। তখন তার স্ত্রী তাকে বলল যে, আমাকে খুলে বলো যে কি স্বপ্ন দেখেছো, তুমি প্রত্যেক দিন একই স্বপ্ন কেন দেখছো? তখন কাশেম চাচা বলল যে, আমি যে জঙ্গলে গিয়েছিলাম গাছটা কাটতে, সেখানে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল। সেই বৃদ্ধ লোকটা তখন আমি চিনতে পারিনি, কিন্তু এখন স্বপ্নে দেখে মনে পড়েছে যে এই লোকটাকে তো আমি গতকালকে আগে স্বপ্নে দেখেছিলাম, আর এখনও দেখেছি। এই লোকটা ভয়ঙ্কর এক রূপ নিয়ে আমার সামনে এসে আমাকে বলছিল যে, কাশেম, তুই ভালো করলি না, তোর খুব খারাপ হয়ে যাবে, তুই আর আসিস নে এই জঙ্গলে। তখন এই কথা শুনে তার স্ত্রী খুব কান্না করতে লাগলো এবং তাকে খুব মিনতি করতে লাগলো যে, তোমার দোহাই লাগে, তুমি আর ওই জঙ্গলে যেও না, কারণ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তোমাকে হারিয়ে ফেললে আমরা কিভাবে বাঁচব? তখন তার বড় মেয়ে তাদের এই কথা শুনে পাশের ঘর থেকে এসে তার বাবাকে বলল যে, বাবা, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই বাবা, তোমার ওই জঙ্গলে ওই গাছটা কাটতে হবে না, না হয় তোমার কিছু টাকা লস হয়ে যাবে বাবা, তবে তোমার চাইতে তো টাকা বড় নয়, তুমি যেও না। তখন কাশেম চাচা তার স্ত্রী এবং তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে আর যাব না, এখন তোরা ঘুমিয়ে পড়, তুই গিয়ে শুয়ে পড়, আমরা ঘুমিয়ে পড়ছি। এটা বলে তার মেয়েকে পাঠিয়ে দিয়ে
তারা সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। সকাল হতেই কাউকে না বলে সে বের হয়ে পড়ে বাড়ি থেকে। সে ভোরবেলায় ঘন কুয়াশার মধ্য দিয়ে সে তাদের লেবারদের নিয়ে আবারও সেই জঙ্গলের উদ্দেশ্যে যায়। সে মনে মনে ভাবতে থাকে, যে যাই বলুক না কেন, আমি এখানে টাকা ইনভেস্ট করেছি, আমার অনেক টাকা লস হয়ে যাবে, তবে এগুলো তো স্বপ্ন, এগুলো কোনো কিছু না। এগুলো ভাবলে আরো ভয় আঁকড়ে ধরবে। সে এটা ভাবতে ভাবতে তার হেল্পারদের নিয়ে জঙ্গলে যায় এবং গিয়ে তার কিছু হেল্পারকে গাছের আগায় উঠিয়ে সে ডালপালা কাটতে বলে। কুয়াশার জন্য সে ডালপালাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। সে আনুমানিকভাবে সে হেল্পারদের বলল যে, তোরা বামের যে ডালগুলো সেগুলো আগে কাট, সেগুলো ছোট আছে সেগুলো আগে কেটে ফেল। তো এই কথা বলার পর তার লেবাররা গাছে উঠে রশি দিয়ে ঠিকমতো গাছটা বেঁধে একটা রশি কাশেম চাচার হাতে দেয়। লেবাররা যখন ওই ডালগুলো কাটতে শুরু করলো, ঠিক তখনই আবারও সেই অদ্ভুত এক চিৎকার তাদের কানে আবারও ভেসে আসলো, তোরা এই গাছটা কাটিস নে, তোরা আমাদের বাসস্থান ভেঙে ফেলিস নে। তারা আবারও ভয় পেয়ে গেল এবং সে কাশেম চাচা বলল যে, ধুর, তোরা আবার ওই আবল তাবল কথায় কান দিচ্ছিস। আমি না বললাম হয়তোবা আশেপাশে কেউ গাছ কাটছে, এর জন্য আজকে হয়তোবা মালিকটা এসে না করছে, তোরা গাছ কাটতো। তারা যখন আবারও গাছ কাটতে শুরু করলো, এমন সময় খুব ভয়ঙ্কর এক বাতাস তাদের দিকে আসে এবং বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাতাসের জন্যে সেই গাছে থাকা হেল্পারগুলো ওই জলাশয়ে পড়ে যায়। জলাশয়ে পড়ার সাথে সাথেই সব হেল্পাররা দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে সেই হেল্পারগুলোকে সেই জলাশয় থেকে বের করার জন্য। কেউ কেউ রশিও তাদের দিকে ছুঁড়ে মারছিল, তবে রশিগুলো তাদের দিকে যাচ্ছিল না। যাবেই বা কি করে? সে জলাশয় তো কোনো সাধারণ জলাশয় ছিল না। দেখতে দেখতে চোখের পলকে সেই লেভারগুলো পানিতে ডুবে মারা যায় তাদের চোখের সামনে। এই দৃশ্য দেখার পর তারা ওইখানে আর কেউ এক মুহূর্ত দাঁড়ায় না। কাশেম চাচা তাদেরকে নিয়ে তখনই রওনা দিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে। তারা যখন কিছুটা দূর আসতেই আবারও এক বাতাস এসে তাদেরকে ঘিরে ধরে। সে বাতাসটা এতটাই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে এক ঘন কুয়াশা, দ্বিতীয়ত বাতাসের জন্য কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। আর সেই বাতাসের জন্যে কাশেম চাচা এতটাই ঠান্ডা লাগছিল তার যে সে সেখানে রীতিমতো জমে যাওয়ার মতো অবস্থা তার। সে এক পাও এগোতে পারছিল না। সে যে দৌড় দিয়ে সেই জঙ্গল থেকে বের হবে সেই শক্তিটাও তার কাছে ছিল না। তখন সে থমকে দাঁড়িয়ে যায় এবং মনে মনে সূরা কোরআন তেলাওয়াত পাঠ করতে থাকে। সে আয়াতুল কুরসি পড়তে থাকে, বিভিন্ন সূরা তেলাওয়াত করতে থাকে সে মনে মনে, এবং তার মনে একটা অদ্ভুত রকমের সাহস আসে এবং সে আস্তে আস্তে হাঁটতে থাকে। সে বাতাসের তীব্রতা এতটাই ছিল যে তার শরীর রীতিমতো জ্বালাপোড়া করতে শুরু করলো। তার শরীর এতটাই তীব্রভাবে জ্বালাপোড়া করছিল যে সে হাঁটতেও কষ্ট পাচ্ছিল। একটু পর সূর্যের আলোতে সে কুয়াশাগুলো কাটতে লাগলো এবং সে কুয়াশা কাটার সাথে সাথে দেখতে পেল সেই বৃদ্ধ লোকটি তার দিকে তেড়ে আসছে, হাতে অদ্ভুত রকমের এক জিনিস নিয়ে, এবং সে বৃদ্ধ লোকের সারা মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছিল। তাকে বিকট দেখতে লাগছিল, খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল। তো
তো তখন সেন্স হারাবার মতো অবস্থা হয়ে গিয়েছিল কাশেম চাচার। কাশেম চাচা তার মনটাকে স্থির করে, তার মাথাটাকে ঠান্ডা রেখে সে সেন্সলেস হওয়ার থেকে নিজেকে রক্ষা করে। সে রীতিমতো প্যারালাইজ হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে আর এগোতে পারবে না। তবে চোখ বন্ধ করে সূরা তেলাওয়াত করতে 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 সে এক পর্যায়ে সে জঙ্গল থেকে বের হয়ে রাস্তার কিনারে গিয়ে দাঁড়ায়। দাঁড়াতেই সে মাটিতে সেন্সলেস হয়ে পড়ে যায়। সে পড়া অবস্থায় কিছু লোক সে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেল কে যেন রাস্তার ধারে পড়ে আছে। তারা দৌড়াদৌড়ি করে গিয়ে দেখে এটা তো কাশেম চাচা। তারা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেবার 2 দিন পর ডাক্তার এসে তার ফ্যামিলিকে বলল, তার আত্মীয় স্বজনকে বলল যে ভয় পাওয়ার কিছু নেই, সে এখন মোটামুটি সুস্থ আছে, তবে তার হাঁটা চলার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তার 2টো পাও প্যারালাইজড হয়ে গেছে, সে আর কখনো হাঁটতে পারবে না। এটা শোনার সাথে সাথেই কান্নার রোল পড়ে যায় সেখানে। অনেক মানুষ ভীষণ কান্না করছিল। তার মেয়ে এবং তার স্ত্রী বারবার কান্না করছিল আর বলছিল যে আমি বারবার করে তাকে বারণ করেছিলাম সেই জঙ্গলে না যাওয়ার জন্য। তখন ডাক্তার বলল যে রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা কারা তার সাথে কথা বলবেন, যেতে পারেন। তখন তার স্ত্রী এবং মেয়ে আর তার এক লেবার, সে লেবারটা তার সাথে সেদিন যায়নি, সে লেবারটাও তার মেয়ে এবং স্ত্রীর সাথে রুমে যায়। হসপিটালের রুমে যাওয়ার পরেই সে প্রথমেই তার লেবারকে দেখে বলল যে ওরা কি সবাই বাড়িতে গেছে, ওদের কি খবর একটু আমাকে জানাতো। সে লেবারটাকে পাঠিয়ে দেয় বাকি লেবারের খবর নেওয়ার জন্য। সে লেবারটা সব লেবারের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখে সে লেবারগুলো 2 দিন যাবৎ বাড়ি ফিরেনি। তাদের স্ত্রী, তাদের মা, তাদের সন্তানের থেকে এই খবরটা শোনার পর সেই লেবারটা এক বুক কষ্ট নিয়ে হাসপাতালে গিয়ে কাশেম চাচার সামনে দাঁড়ায়। এবং কাশেম চাচা যখন জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে, ওরা কি বাড়িতে গেছে, সবাই ঠিক আছে? তখন সেই লেবারটি বলল, কাশেম চাচা 2 দিন যাবৎ ওরা কেউ বাড়ি ফিরেনি। পুলিশরা তদন্ত করছে, খুঁজছে তাদেরকে, তবে মৃত 3টা লাশ পাওয়া গেছে, এছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এটা শোনার সাথে সাথে কাশেম চাচা কান্না করতে শুরু করলো। তার চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো। সে বলতে লাগলো যে আজ তার জন্যে এতগুলো প্রাণ চলে গেল। সে নিজেকে দোষারোপ করতে লাগলো। তবে ভাগ্যের কি পরিহাস, সবাই বেঁচে ফিরতে না পারলেও সেদিন কাশেম চাচা তার সাহসিকতার জন্য সেখান থেকে বেঁচে ফিরেছে। তবে বেঁচে ফেরা আর না ফেরা দুটো একই, সে কখনো হারতে পারবে না। সে অসহায়ের মতো কাঁদতে লাগলো এবং সে বিগত অনেক দিন যাবৎ সে এখনো প্যারালাইজড। আসলে আমরা এই কথায় কি বুঝতে পারলাম? ভয় বলতে মানুষের মধ্যে আছে। মানুষ যতটাই সাহসী হোক না কেন, মানুষ বলতেও ভয় পায়, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি যদি ভয় না পান, আপনি তো মানুষ না। কারণ মানুষদের ভয় থাকা দরকার, ভয়ের অনুভূতিটা তাদের মধ্যে থাকা দরকার। একমাত্র রোবটের ভয় বলতে কোনো কিছু নেই, ইমোশন বলতে কোনো কিছু নেই। আমরা অনেকেই হয়তোবা ভূত, ঘোস্ট বা প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করি না, তবে বিশ্বাস করতে হয়, করতে হবে।
যাদের সাথে ঘটছে একমাত্র তারাই বলতে পারবে যে এই ভয়টা কতটা তীব্র হতে পারে, কতটা ভয় হলে মানুষ সেখানে জ্ঞান হারাতে পারে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। যারা বিশ্বাস করেন তাদেরকেও সম্মান জানাই, যারা করছেন না তাদেরকেও সম্মান জানাই, যার যে ব্যক্তিগত বিষয় এটা। তো অবশ্যই যারা বিশ্বাস করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভৌতিক ঘটনাগুলি শুনবেন। যারা বিশ্বাস করছেন না তারা অবশ্যই বিনোদন হিসেবেও এই ঘটনাগুলি শুনতে পারেন। আপনাদের জন্যই এত কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করা এবং আপনাদের সাথে শেয়ার করা। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। নিত্য নতুন ভৌতিক গা শিউরে ওঠা ঘটনা শোনার জন্য আমাদের পাশেই থাকবেন। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া কোনো প্যারানরমাল ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের ইমেল দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদেরকে ইমেল করতে পারেন। আপনার নাম, ঠিকানা এবং আপনার পেশা লিখে আপনার ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।